তোমরা যারা এসএলএসটি এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমি গাউসেস থিওরেম, ফিজিক্সের যে গাউসেস থিওরেম আজকে খুব ইজিলি বোঝাবো। এবং আজকের পর থেকে তোমাদের গাউসেস থিওরেমে কোনো অসুবিধা হবে না, এটা তোমরা নিশ্চিত থাকবে। তো চলো আমরা আজকে গাউসেস থিওরেম নিয়ে আলোচনা করি। তাহলে গাউসেস থিওরেম নিয়ে আলোচনা করার আগে সবার প্রথমে তোমাকে কি জানতে হবে? সবার প্রথমে তোমাকে জানতে হবে হলো তড়িৎ ফ্লাক্স সম্পর্কে। তড়িৎ ফ্লাক্স কি? তড়িৎ ফ্লাক্স বলতে বলতে বোঝায় হলো কোনো তল, একটা তল নিলাম আমি, সেই তলের সঙ্গে লম্ব হয় যতগুলো বলরেখা যাবে সেটাকে বলবো আমরা তড়িৎ ফ্লাক্স। তাহলে দেখো, আমি এইটা তল নিলাম, এই যে তল দেখতে পাচ্ছি এইটা তল, এর সঙ্গে লম্ব হয়ে যতগুলো বলরেখা যাবে সেটাকে বলবো আমরা কি? তড়িৎ ফ্লাক্স। এই তড়িৎ ফ্লাক্সকে আমরা কি দ্বারা চিহ্নিত করি জানো তোমরা? আমরা চিহ্নিত করি হলো ফাই দ্বারা, এইরকম একটা চিহ্ন দ্বারা চিহ্নিত করি, যেটাকে আমরা, আচ্ছা দেখো মুছে দিচ্ছি এখানে আছে, সেটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? ফাই দ্বারা চিহ্নিত করি। ফাই দ্বারা, কি দ্বারা? ফাই দ্বারা। এই ফাইকে আমরা কি লিখি? ই ডট, ই ডট, আমি এস লিখবো। কেউ এটাকে এ নেয়, আমি এস লিখবো, কি নেবো? এটাকে এস, এটাকে নেবো এস। তাহলে তড়িৎ ফ্লাক্স মানে ই ডট এস। এই এস ভেক্টর সবসময় কি হবে? যে আমরা যে তলটা নেব তার সঙ্গে কি হবে? সবসময় লম্ব ভেক্টর হবে। কি হবে? যদি আমি এই তলের জন্য এস ভেক্টর, ক্ষেত্রফল এসটাকে বলে আমরা ক্ষেত্র ভেক্টর, এর জন্য এস ভেক্টর যদি কল্পনা করি, এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে? এর সঙ্গে লম্ব হবে। এর সঙ্গে কি হবে? সবসময় লম্ব হবে। আমি যদি এইদিকে নেই, এর সঙ্গে কি হবে? এস ভেক্টর, এস ভেক্টর কি হবে? লম্ব হবে। এস ভেক্টর সবসময় কি হবে? লম্ব, লম্ব ভেক্টর। ঠিক আছে? তার মানে যে কোনো তল যদি কল্পনা করি, এস সবসময় কি হবে? লম্ব ভেক্টর। এটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবার এখান থেকে দেখো, আমি যদি এটা যে ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ার কথা ভাবি, তাহলে এটাকে আমি লিখবো ডি ফাই ই ডট ডিএস ভেক্টর লিখবো, ই ডট ডিএস ভেক্টর লিখবো। আচ্ছা, ডিএস ভেক্টর। আচ্ছা, আমি এই যে ডট প্রোডাক্টের জন্য এটাকে আমরা কি লিখতে পারি? ই ডট ডি ভেক্টরটাকে যদি আমি সরিয়ে দিই, ভেক্টরটাকে সরাতে চাই, তাহলে ডট প্রোডাক্ট হলে এটা কি হয়ে যাবে? তার মানে ডট প্রোডাক্ট হলে এটা হয়ে যাবে হলো ই ভেক্টর ডট, আবার লিখছি এটা এক মিনিট, ডট প্রোডাক্ট হলে কি হয়ে যায়? এটা ডট প্রোডাক্ট হলে এটা হয়ে যায় হলো তোমাদের, ডট প্রোডাক্ট হলে এটা হয়ে যায় কস থিটা। তোমরা প্রত্যেকেই জানো আশা করি, ডট প্রোডাক্ট থাকলে কি হবে? এটা কস থিটা। এবার দেখো, তার মানে তড়িৎ ফ্লাক্সটা ডিপেন্ড করছে কার উপর? সর্বোচ্চ কখন হবে, সর্বনিম্ন কখন হবে, তার উপর, এই অ্যাঙ্গেলের উপর, ই এবং ডিএস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। ই মনে করো, ই এবং ডিএস এর মধ্যবর্তী অ্যাঙ্গেলের উপর এই থিটা। দেখো কখন আমরা ডিফাই সর্বোচ্চ পাবো? ডিফাই সর্বোচ্চ কখন হবে? ডিফাই সর্বোচ্চ কখন হবে? যখন এই কস থিটার মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। কস থিটার মান কখন হবে? ডিএস ভেক্টর যদি এইদিকে কাজ করে, ইও কি করবে? ওই দিকে কাজ করতে লাগবে। মানে ডিএস এবং ইর মধ্যবর্তী কোণ কত হতে লাগবে? 0 ডিগ্রি। তাহলে আমরা যদি কস কস 0 ডিগ্রি বসাই, ই ডট ডি এস কস 0 ডিগ্রি মানে কি? কস 0 ডিগ্রি মানে হলো 1। তাহলে ডি ফাই তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ কখন হবে? যখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? ই এবং ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। তখন কস 0 ডিগ্রি মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ হবে। সর্বনিম্ন কখন হবে? যখন এই থিটার মান কত হবে? 90 ডিগ্রি। তার মানে যদি ই এইদিকে কাজ করে, ই এইদিকে কাজ করে, ডি এস যদি এইদিকে কাজ করে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে যদি 90 ডিগ্রি হয় তখন এটা কি হবে? তড়িৎ ফ্লাক্স কি হবে? থিটা যখন 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, তখন ডি ফাই কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে তড়িৎ ফ্লাক্স আমরা কখন সর্বোচ্চ পাবো? যখন ই যেই দিকে কাজ করছে, ডিএসও ওই দিকে কাজ করছে, মানে এদের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হবে তখন আমরা তড়িৎ ফ্লাক্স পাবো। আর যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাবে? 0 হবে। যে কোনো কারণে তড়িৎ ফ্লাক্স কি হয়ে যাবে? 0। এই কনসেপ্টটাই তোমাকে এই গাউসেস ল, গাউসের থিওরেম বোঝাতে তোমাকে সহযোগিতা করবে। এই কথাটা তোমরা সবসময় মাথায় রাখবে যে তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ কখন হয়? ই এবং ডিএস যখন সমান্তরালে থাকে তখন হয় সর্বোচ্চ। আর যখন সর্বনিম্ন 0 কখন হয়? যখন এদের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। বোঝাতে পারলাম কি? এটা আশা করি বোঝাতে পারছি। এবার তোমরা এখানে cos 180 বসাতে পারতে, ই এইদিকে কাজ করছে, ডেজ উল্টো দিকে আসতো, তখন এটা কি আসতো? cos 180 ডিগ্রির মান কত আসে? ওই হিসাবে তোমাদের এটা আসতো, তখন নেগেটিভ আসতো। এই হলো তড়িৎ ফ্লাক্স। এখানে মোদ্দা কথা এখানে তোমাদের হলো, এখানে তোমাদের যে ই ই ই এবং ডি এর যদি সমান্তরালে কাজ করে তাহলে আমরা তড়িৎ ফ্লাক্স পাবো। যদি লম্ব বরাবর কাজ করে, তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তড়িৎ ফ্লাক্স কি আমরা এখানে
পাবো না, মানে জিরো, তড়িৎ ফ্লাক্স হবে। এই হলো তড়িৎ ফ্লাক্স। এই দুটো কনসেপ্ট, এই দুটো লাইন, এই দুটো কথা স্পষ্টভাবে তোমাদেরকে মনে রাখতে হবে, বোঝা গেল? বুঝতে গেলে এবার আসি আমি গাউসের থিওরাম, আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করি সেখানে সেই দিকে এগোই আমরা, ঠিক আছে? আচ্ছা, গাউসের থিওরাম কি বলে? গাউসের থিওরাম কি বলে সেটাই আমরা এইখানে আমরা দেখবো, ঠিক আছে? গাউসের থিওরাম কি বলে, মনে করো আমি এখানে অনেকগুলো আধান নিলাম, একটা Q1, এক মিনিট, আমি এখানে আধান নিলাম, একটা আধান নিলাম এখানে, দেখো এক মিনিট অন্য কালার নিচ্ছি আমি, এখানে অনেকগুলো আধান নিলাম। আচ্ছা, এখানে Q1, Q2, এখানে Q3, এখানে নিলাম Q4, এখানে নিলাম Q5, Q6, এখানে নিলাম Q7, Q8। কোন আধানগুলো, দেখো এই যে আধানগুলো দেওয়া আছে, ভিতরে যে আধানগুলো দেওয়া আছে, দেখো এখানে যে আধানগুলো আমি নিয়েছি, এই আধানগুলো আছে বদ্ধতলের ভিতরে আছে। কোথায় কোথায় আছে? বদ্ধতলের ভিতরে আছে। এই Q7 এবং Q8 এগুলো বদ্ধতলের বাইরে আছে। এবার বলছে তড়িৎ ফ্লাক্স, গাউস এসে বললো যে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে মোট যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটা কি হবে, যে আধানগুলো আছে, যে কোন আধানগুলো আমরা কাউন্ট করব, যে আধানগুলো বদ্ধতলের ভিতরে আছে, তার মানে মোট যে তড়িৎ ফ্লাক্স সেটাকে আমরা যদি ফাই লিখি সেটা কার সমান হবে? কোন আধানগুলোকে আমরা কোন আধানগুলোর জন্য আমরা তড়িৎ ফ্লাক্স পাবো? যে আধানগুলো কি থাকবে? বদ্ধতলের ভিতরে থাকবে। বদ্ধতলে কোন আধানগুলো আছে? Q1, Q6, Q2, Q3, Q4। তাহলে এই যে বদ্ধতলের ভিতরে যে আধানগুলো আছে এইটাকে একবারে আমরা নাম দিলাম হলো কিউ এনক্লোজ। এই কিউ এনক্লোজ কি হবে? মোট যে তড়িৎ ফ্লাক্স কি হবে? কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। এটা কে বললো? গাউস এসে বললো যে মোট যে তড়িৎ ফ্লাক্স সেটা কি হবে? যে আধানগুলো বদ্ধতলের ভিতরে বাহা থাকবে তার জন্য আমরা তড়িৎ ফ্লাক্স পাবো। বোঝাতে পারলাম কি আমি? আচ্ছা, আমরা ফাইকে আমরা কি লিখতে পারি? এই ফাইটাকে ই ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু, আমি কি লিখবো এটাকে? ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা কি লিখতে পারি? এখানে দেখো লিখতে পারি, এখানে কি এখানে লিখতে পারি কি, এক মিনিট, এটা কি লিখতে পারি আমি? আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এটা দেখো যেহেতু বদ্ধতলে ইন্টিগ্রেশন আমরা দেবো, কি দেবো? সবগুলো আধানের জন্য বদ্ধতলে ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন দিলাম। তাহলে এই ফাইয়ের জায়গায় আমি কি বসাতে পারি? ই ডট, একটু আগে দেখলাম তড়িৎ ফ্লাক্স মানে কি হয়? ই ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কি হয়? কিউ এনক্লোজ বাই অ্যাপসাইলন নট। কিউ এনক্লোজ বাই অ্যাপসাইলন নট। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা হলো গাউসের থিওরাম। এবার দেখো গাউসের থিওরামের আমরা কি করব? অ্যাপ্লিকেশন করব। কি করব? অ্যাপ্লিকেশন করতে যাই আমরা, দেখো। আচ্ছা, অ্যাপ্লিকেশন, এক মিনিট, এইটা হলো তোমার গাউসের থিওরাম এর অ্যাপ্লিকেশন। আমি কি করলাম? একটা পরিবাহী গোলক নিলাম। এটা কি নিলাম? পরিবাহী গোলক। আচ্ছা, নিয়ে নিচ্ছি আমি, দাঁড়াও এক মিনিট। আচ্ছা, পরিবাহী গোলক নিচ্ছি আমি, এটা হলো না? আচ্ছা, পরিবাহী গোলক হচ্ছে। দেখো এই পরিবাহী গোলক, পরিবাহী মানে কি? পরিবাহী মানে এর আধান কোথায় থাকবে? সবসময় পৃষ্ঠে থাকবে। পরিবাহী মানে মাথায় রাখতে লাগবে, আধান কোথায় থাকবে? পৃষ্ঠে। এইটা পরিবাহী গোলক আছে, এর মধ্যে আধান আছে, দিলাম হলো প্লাস কিউ আধান। কি দিলাম এখানে? প্লাস কিউ আধান। এর মধ্যে আধান আছে কি, এক মিনিট মুছে দিচ্ছি। আচ্ছা, কি দিলাম? আধান। তাহলে এর পৃষ্ঠে সব আধান আছে। সব আধান কোথায়? এর পৃষ্ঠেই আছে। স্পষ্টভাবে দেখতে পাবো সব আধান কোথায় আছে? পৃষ্ঠেই আছে। আধান দিয়ে দিলাম আমি পৃষ্ঠে, তার মানে এর ভিতরে কোনো আধান নেই। তাহলে একটা পরিবাহী গোলক আছে যার মধ্যে আমাদের আধান দেওয়া আছে, এবং তোমাকে বা আমাকে জিজ্ঞাসা করা হলো এই পরিবাহী গোলকের জন্য ভিতরের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, বাইরের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র তোমাকে বের করতে বলবে বা পৃষ্ঠেই বলবে। তখন তোমরা কিভাবে বের করবে? বোঝা গেল? সেই কাজটাই আমরা এখানে করবো। আচ্ছা, ধরে নিলাম এর যে রেডিয়াস, এটা সেন্টার, এখান থেকে রেডিয়াস ধরলাম হলো, এর রেডিয়াস ধরলাম আমি এখানে, এক মিনিট, এর রেডিয়াস ধরলাম হলো এখানে, এর রেডিয়াস ধরলাম হলো ক্যাপিটাল আর। এর রেডিয়াস কত ধরলাম? ক্যাপিটাল আর। তো প্রথমে আমরা কি করি? এই গোলকের জন্য বাইরের একটা বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র বের করি। বাইরের একটা বিন্দুতে বের করি। আচ্ছা, বাইরের বিন্দুতে বের করি। ধরলাম এই কেন্দ্র থেকে, এখান থেকে স্মল আর দূরত্বে, আচ্ছা এক মিনিট, বাইরের একটা বিন্দু নিলাম। এই স্মল আর দূরত্বে আমি কি করব? তড়িৎ ক্ষেত্র বের করবো। তড়িৎ ক্ষেত্র বের করবো। তার মানে এখানে কি করলাম? এই বিন্দুটা নিলাম, এই বিন্দুটার নাম দিলাম হলো পি। কি বিন্দু? পি বিন্দু। কি নাম দিলাম এটা? পি বিন্দু। একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে পি। এবার দেখো এর দূরত্ব কত নিয়েছিলাম? সেন্টার থেকে এর দূরত্ব কত নিয়েছিলাম? এক মিনিট,
এক মিনিট, এর কত নিয়েছিলাম সেটার থেকে দূরত্ব নিয়েছিলাম এর নিয়েছিলাম হলো আর কি নিয়েছিলাম স্মল আর। সেন্টার থেকে যে বিন্দুতে বের করবো তার দূরত্ব হলো আর। তাহলে গাউসের উপপাদ্য যদি আমাকে ব্যবহার করতে হয়, সবার প্রথমে কি হবে, আমাকে একটা তল কল্পনা করতে হবে। কি কেমন তল, কেন তল কল্পনা করবো আমরা? এর পিছনে কারণ হলো যে আধানগুলো আমরা যে বিন্দুতে বের করবো, সেইখান থেকে যে বিন্দুতে আমি বের করতে যাচ্ছি সে তার রেসপেক্টে আধানগুলো যে আছে, আধানগুলোকে আমাকে কোথায় থাকতে লাগবে? আধানগুলো কি বদ্ধ তলের ভিতরে? কিন্তু এই আধানগুলো কি বদ্ধ তলের ভিতরে আছে? দেখো আমার পয়েন্টটা বাইরে, ভিতরে আছে কি? তাহলে আমি কি করব, একটা গাউসীয় তল কল্পনা করে নেবো। কি করে নেবো? গাউসীয় তল কল্পনা করে নেবো। গাউসীয় তল কিভাবে কল্পনা করবো? এমন তল কল্পনা করব যেন আগের যে তলটা আছে, যে গলীয় তল, তার সঙ্গে কি থাকবে? প্রতিসাম্য। তাহলে এইরকম তল কল্পনা করতে গেলে আমি একটা তল কল্পনা করছি, দেখো এইরকম করে আমরা একটা এরকম গলীয় তল কল্পনা করতে পারি কি পারি না? দেখো চারিদিক দিয়ে কি হবে, এর যে তড়িৎ বলরেখাগুলো আছে, ইলেকট্রিক ফিল্ড গুলো কি হবে, চারিদিক দিয়ে সমান হবে, একই রকম হবে। বোঝাতে পারলাম কি? আমি একটা তল কল্পনা করলাম। ছবিটা অত ভালো হলো না, তারপর বুঝে নাও, ঠিক আছে? তার মানে এখান থেকে যে তড়িৎ বলরেখাগুলো যেগুলো বেরিয়ে যাবে, পজিটিভ আধান থাকলে তড়িৎ বলরেখা কোন দিকে যায় জানো? পজিটিভ আধান থাকলে তড়িৎ বলরেখা সবসময় মনে রাখবে, পজিটিভ আধান থাকলে দূরে সরে যায়। কি যায়? দূরে সরে যায়। আর মাইনাস থাকলে কি হয়? কাছে চলে আসে। তড়িৎ বলরেখাগুলো কিসে? কাছে চলে আসে। আচ্ছা, এখান থেকে তড়িৎ বলরেখা কোন দিকে যাবে তাহলে বলো? কোন দিকে যাবে? পজিটিভ আর তড়িৎ বলরেখা চারিদিক দিক কি হবে? এদিকে যাবে, এদিকে যাবে। আচ্ছা, এগুলোতে আমি যাচ্ছি না, আমরা যে মেন বিষয়বস্তু সেটাতে আসছে, ঠিক আছে? তাহলে দেখো এক মিনিট। আচ্ছা দেখো, তড়িৎ এখানে বের করবো, তাহলে আমরা বাইরের বিন্দুতে বের করছি। তাহলে বাইরের বিন্দু মানে এখানে দেখো আর গ্রেটার দেন ক্যাপিটাল আর লিখতে পারি। বাইরের বিন্দু যে বিন্দুতে বের করছি। এবার দেখো আমি কি করব, প্রথমে একটা ক্ষুদ্র, আমাদের যে ক্ষেত্র ভেক্টর, আমরা তড়িৎ ফ্লাক্স মানে কি জানি? তড়িৎ ফ্লাক্স মানে আমরা কি জানি? ই ডট ডিএসই ধরলাম আমি, ক্ষেত্র স্মলের জন্য এটা ডি হবে ক্ষেত্র। এই যে ডিএস ভেক্টর, আমাকে ডিএস ভেক্টর কল্পনা করতে হবে। আচ্ছা ডিএস, আমি এর একটা ক্ষুদ্র এরিয়া ধরলাম। কি ধরলাম? এখানে একটা ক্ষুদ্র এরিয়া ধরলাম। কি ধরলাম? ক্ষুদ্র এরিয়া। ভালো করে দেখো, ক্ষুদ্র এরিয়া ধরলাম। এটা একটা ক্ষুদ্র এরিয়া ধরলাম। এখানে ক্ষুদ্র এরিয়ার নাম দিলাম হলো ডিএস। ডিএস ভেক্টর সবসময় কোন দিকে কাজ করে? ডিএস ভেক্টর সবসময় কাজ করে কি? তলের সঙ্গে লম্ব বরাবর। এই তলের সঙ্গে আমি যে গলীয় তলে এই সাইডটা ধরি, এর সঙ্গে লম্ব কোনটা হবে? এই দিকে হবে। তাহলে ডিএস ভেক্টর কোন দিকে কাজ করবে? ডিএস ভেক্টর বলে প্রথমে শুরুতেই বলেছে, ডিএস ভেক্টর কি হবে? যেখানে তল থাকবে তার সঙ্গে কি হবে? লম্ব বরাবর কাজ করবে। তাহলে ডিএস ভেক্টর গেল এইদিকে। ইলেকট্রিক ফিল্ড লাইন, এখান থেকে তো পজিটিভ আধান থেকে দূরে সরে যাবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড লাইনটা কোন দিকে কাজ করবে? এইদিকে কাজ করবে। বোঝাতে পারলাম কি? ইলেকট্রিক ফিল্ড লাইনটাও কাজ করবে এইদিকে। তার মানে ই এবং ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত হলো? 0 ডিগ্রি। তার মানে আমরা তড়িৎ ফ্লাক্স পাবো কি পাবো না? তার মানে ই ডট ডিএস মানে আমরা এখান থেকে আমরা তড়িৎ ফ্লাক্স পেয়ে যাবো। বোঝা গেল কি আমার কথা? আচ্ছা, ই ডট ডিএস মানে তড়িৎ ফ্লাক্স এখান থেকে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এখন ফর্মুলা বসাই। তাহলে আমরা কি জানি? আচ্ছা, আমরা এইভাবে লিখতে পারি। এই জায়গাটা মুছে দিচ্ছি আমি। আচ্ছা, এই জায়গাটা মুছে দিচ্ছি। দেখো, তাহলে আমরা গাউসের উপপাদ্য এখন ব্যবহার করতে পারি। তড়িৎ বলরেখা বাইরের দিকে যাচ্ছে। এই তড়িৎ বলরেখা মানে ইলেকট্রিক ফিল্ড লাইনটা কোন দিকে? এদিকে যাচ্ছে। ইও এদিকে, ডিএস এর ভেক্টর এদিকে। তাহলে আমরা গাউসের উপপাদ্য ইউজ করি, গাউসের উপপাদ্য ব্যবহার করি। দেখো দেখো ভালো করে। আচ্ছা, গাউসের উপপাদ্য ব্যবহার করি। এই দেখো এখানে আমরা জানি, আচ্ছা এইভাবে না লিখে এইভাবে লিখে একবারে, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা কি জানি? ক্লোজ ইন্টিগ্রেশন, দেখো কি ব্যবহার করবো? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কি হবে? কিউ এনক্লোজ বাই কি হবে? এপসাইলন নট। এর মধ্যে টোটাল আধান কত আছে? কিউ আধান আছে। দেখো আধানগুলো বদ্ধতলের ভিতরে চলে আসছে। বোঝা গেল? আচ্ছা দেখো, এইখান থেকে দেখো এদের মধ্যবর্তী, আমি এটাকে এইভাবে লিখতে পারি, ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডিএস ভেক্টর। এই ভেক্টরটা চিহ্নটা সরাই দিচ্ছি, ভেক্টর চিহ্ন সরাই দিচ্ছি, ভেক্টর সরাই দিলে কি আসবে আমাদের এখানে? cos থিটা। তাহলে ই ডিএস কস কত আসবে? থিটা। থিটার জায়গায় কত আসবে? এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে এখানে আমি কি বসাবো তাহলে বলো? এখানে আমি বসাবো হলো কত? 0 ডিগ্রি। কি বসাবো? এখানে বসাবো আমি হলো কস। তাহলে একবারে বসাবো কস 0 ডিগ্রি। তাহলে কিউ এনক্লোজ বাই কি আসলো? এপসাইলন নট। কস 0 ডিগ্রি মান কত? 1। দেখো তাহলে আমরা পেলাম কি? ই ডট, এটার মান তো 1, ই ডট ডিএস ইকুয়াল টু কি আসলো? কিউ এনক্লোজ বাই কি আসলো? এপসাইলন নট। ঠিক আছে, এবার দেখো ই
ইর মানটা দেখো এইদিকে বলো, এর জন্য প্রত্যেক ক্ষেত্রে বাইরের দিকে দেখো, চারিদিক দিয়ে কি হচ্ছে, এই যে ইর মান কি হচ্ছে, চারিদিক দিয়ে সমান হচ্ছে না। কারণ দেখো আমি যদি এর থেকে আরো একটা যদি বড় পরিবাহী কল্পনা করি, বড় একটা খোলক কল্পনা করি, সেক্ষেত্রে তো বড় রেখাটা কি হবে, ওই রকমই হবে। মানে ইর মান কি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, মানে এখানে ইটা কি হচ্ছে কনস্ট্যান্ট। মানে ই যদি কনস্ট্যান্ট হয়, ই যদি ধ্রুবক হয়, কথা কি বোঝাতে পারলাম, না বোঝাতে পারলে আবার বলছি। দেখো এর মধ্য দিয়ে পজিটিভ আধান থাকলে ইলেকট্রিক ফিল্ড দূরে সরে যাবে, ইলেকট্রিক ফিল্ড এদিক দিয়ে কোথায় যাবে, দূরে সরে যাবে, এখান দিয়েও দূরে সরে যাবে, এইখান দিয়েও বেরিয়ে যাবে, এইখান দিয়েও বেরিয়ে যাবে, এইখান দিয়ে বেরিয়ে যাবে, এইখান দিয়ে বেরিয়ে যাবে, বাইরের দিকে যাবে, বাইরের দিকে সোজা কথা বাইরের দিকে যাবে। আচ্ছা বাইরের দিকে গেল, আমি যদি আরো একটা কল্পনা করি, দেখো প্রত্যেক ক্ষেত্রে এইরকম যদি কল্পনা করি, প্রত্যেক ক্ষেত্রে কি তড়িৎ বলরেখার লাইন কি এইটা আর এই দুটো যে আলাদা আলাদা খোলক ধরলো, দুটোর জন্য কি আলাদা আলাদা হবে, আলাদা আলাদা নিশ্চয়ই হবে না, হবে কি হবে না। তার মানে কি ইর মান সবসময় কি হচ্ছে কনস্ট্যান্ট থাকছে। তাহলে ইর মান যদি কনস্ট্যান্ট হয়, ইর মানটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি, পারি কি পারি না। আমি কথা বোঝাতে পারলাম কি, আমি কথা বোঝাতে পেরেছি নিশ্চয়ই। আচ্ছা তাহলে আমি ইটাকে বের করে নিয়ে আসি। আচ্ছা ইটাকে যদি বের করে নিয়ে আসি, ই কনস্ট্যান্ট, তাহলে বাইরে নিয়ে আসলাম, থাকলো কি ডি এস কিউ এনক্লোজ বাই কি থাকলো এপসাইলন নট, একদম সোজা হিসাব। ডিএস, ডিএস মানে ক্ষেত্রফল, ক্ষুদ্র ক্ষেত্রফল নিচে ডিএস। এবার পরিবাহী গোলকটার যদি কথা, যে গোলকটা কল্পনা করেছি তার যদি ক্ষেত্রফলের কথা ভাবি, তাহলে টোটালটার জন্য আমি ইন্টিগ্রেশন ব্যবহার করেছি, ক্লোজ ইন্টিগ্রেশন বদ্ধরূপ। তাই বদ্ধরূপ টোটালটার ক্ষেত্রফল কি আসবে বলো, টোটালটার এর রেডিয়াস কত স্মল আর, তাহলে এই যে গোলকের ক্ষেত্রফল কি হবে বলো, টোটালটার জন্য ইন্টিগ্রেশন, এইটার টোটাল ক্ষেত্রফলটা আসবে কিনা, এই টোটাল ক্ষেত্রফল কত আসবে বলো 4πr²। তাহলে আমি বসাবো এখানে, দেখো এই লাইনটাই আমি কি করেছি, নিচে করছি, এই লাইনটাই আমি কি করছি, এই দিকে করছি, নিচে করছি। তাহলে কি আসবে বলো, ই থাকলো, থাকলো কত, এক মিনিট, ই এখানে কি থাকলো, ই থাকলো, কি থাকলো এখানে দেখো ই, দেখো এবার দেখো ডিএস এর জায়গায় বসাবো 4πr², কারণ এর রেডিয়াস কত, যে ফ্লোটা কল্পনা করেছিলাম তার আর, 4πr²। কিউ এনক্লোজ বাই কি আসবে এপসাইলন নট, আসলো কিনা। তাহলে এখান থেকে আমি মান পেয়ে যাবো কি পাবো না, দেখো তো পাবো কি পাবো না। ই গোল্ড আমি কি লিখবো বলো দেখি, ই গোল্ড আমি এটা লিখতে পারি কি পারি না, দেখো তো ই গোল্ড আমি লিখতে পারি কি পারি না, এটা দেখো তো ই গোল্ড আমি এটা লিখতে পারি কিনা। ই ইকুয়াল টু কিউ বাই কিউ এনক্লোজ বাই কি আসলো 4πε0, কি লিখবো এটাকে আর²। বুঝতে পারলে কি, বুঝতে পারলে কি এটা আমি লিখতে পারি কি পারি না। তাহলে আমি এটাকে এইভাবে এইদিকে লিখছি, এটাকে আমি এইদিকে লিখছি, দেখো কোন দিকে লিখছি, এইদিকে লিখছি। আচ্ছা দেখো এটাকে আমি এইদিকে লিখছি, ওইটাকে এইদিকে লিখছি। তাহলে আমরা কি পেলাম এখানে বলো, ই কি পেলাম এখানে, ই ইকুয়াল টু কি আসলো, এক মিনিট মুছে দিচ্ছি এটা। আচ্ছা এই লাইনটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি পেলাম আমি, ওইখান থেকে ই, এক মিনিট, এখানে পেলাম আমি হলো ই, ই ইকুয়াল টু কি আসলো 1/, কেন এমন হচ্ছে দাঁড়াও, 1/4πε0 কিউ এনক্লোজ বাই কি আসলো আর² আসলো, আসলো কি না, আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা তার মানে দেখো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এই 1/4πε0 কে আমরা কি লিখি, কিউ এনক্লোজ বাই এপসাইলন নট, না স্যার 1/4πε0 কে আমরা কি লিখি, কে লিখি। তাহলে আমি এটাকে লিখবো কে কিউ এনক্লোজ বাই কি আসবে আর²। তাহলে আমরা একটা বদ্ধ পরিবাহীর জন্য, সরি একটা গোলীয় পরিবাহী আছে, পরিবাহী গোলকের জন্য তার বাইরের বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র কি পেলাম, কে কিউ বাই আর²। এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে লাগবে, কেন পরীক্ষার রেসপেক্টে, পরীক্ষার জন্য এইটার উপরে তোমাকে একটা পরিবাহী গোলকের এরকম করে ক্যালকুলেশন করে তো মনে রাখা সম্ভব নয়। তো ওই জায়গাটা তোমাকে জ্ঞাতব্য বিষয় জানতে হবে, কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তোমাকে জানতে হবে, কিন্তু কিভাবে আসলো সেটাও তোমাকে জানতে হবে, বোঝা গেল কি। এবং এই ফর্মুলাটা তোমার মনে রাখতে লাগবে, এই ফর্মুলার উপরে তোমাকে প্রবলেম আসবে। আশা করি এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে একটা এই আমরা যে প্রবলেমটা করলাম, এই যে অ্যাপ্লিকেশনটা করলাম, কার উপরে, গাউসের উপপাদ্য ইউজ করে। এমনি যদি তোমাদের ঠিকঠাক যদি নলেজ থাকে তাহলে এটা তো খুব সহজেই বেরিয়ে যায়, এত তো কথা বলার তোমার মানে হয় না। তারপরেও তোমাদেরকে এর এর যে জানার যে জিনিসটা জানতে হবে সেটা তো জানতেই লাগবে, এবং সঙ্গে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে আমরা পরিবাহী গোলকের বাইরের বিন্দুতে আমরা দেখলাম, আমরা তড়িৎ ফ্লাক্স আমরা পেয়ে গেলাম। এবার ভিতরের বিন্দুতে দেখি, ভিতরের বিন্দুতে দেখি, ভিতরের বিন্দুতে দেখো, ভিতরের বিন্দুতে দেখি এখন দেখো
ভিতরের বিন্দুতে দেখি, ভিতরের বিন্দুতে, আচ্ছা ভিতরের বিন্দুতে, তাহলে আমি দেখো এখানে ভিতরের বিন্দুতে, তাহলে আধান কোথায় আছে? পৃষ্ঠে আছে। আধান কোথায় আছে? আধান আছে তোমার হলো পৃষ্ঠে আছে। আধান কোথায় আছে? আধান পৃষ্ঠে আছে। আধান কোথায় আছে? পৃষ্ঠে আছে। আধান আছে তোমার পৃষ্ঠে। এবার একটা বাইরের বিন্দুতে আমরা দেখলাম কত হয়, তোমাদের মনে রাখতে, বাইরের বিন্দুতে কি হয়? কে কিউ বাই তড়িৎ ক্ষেত্র কত হয়? কে কিউ বাই আর স্কয়ার। কি হবে? ই ইকুয়াল টু, বাইরের বিন্দুতে আর যখন গ্রেটার দেন আর হয় তাহলে ই ইকুয়াল টু কত হয় তাহলে বলো? কে কিউ বাই কি হবে? আর স্কয়ার, যে বিন্দুতে বের করবো। আচ্ছা এটা গেল। এবার ভিতরের বিন্দুতে আসি। ভিতরের বিন্দুতে তাহলে এর রেডিয়াস কত ধরেছিলাম? ক্যাপিটাল আর ধরেছিলাম। ভিতরে, এখানে ভিতরের বিন্দু, এখানে পি বিন্দু দিলাম। এই আর দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্র বের করবো। এবার দেখো এই জায়গাটা তোমরা লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করো, ভিতরে তো কোনো আধানে নেই। গাউসের ল হলো বদ্ধতলের ভিতরে আধান থাকতে লাগবে। এখানে তো ভিতরে তো কোনো আধানই নেই, ভিতরে আধান কত? জিরো। তাহলে তড়িৎ ফ্লাক্স কত আসবে? জিরো। তার মানে কি গাউসের ল যদি অ্যাপ্লাই করি, ই ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কি আসবে? কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। ভিতরে তো কোনো আধানই নেই, ভিতরে কিউ এনক্লোজ এর মান কত আসবে? জিরো। তাহলে কিউ এনক্লোজ যদি জিরো আসে তাহলে ইর মান কি আসবে? জিরো আসবে। এখানে তো কোনো ক্যালকুলেশনে আর ব্যাপারই থাকলো না, জায়গায় থাকলো না। থাকলো কি? থাকলো না। বোঝা গেল কি? তার মানে ভিতরে তো প্লাস কত হবে? জিরো। যদি বলতো সারফেসে, সারফেসে তাহলে আমার যে বিন্দুতে বের করবো আর রেডিয়াস কি হতো? সমান হয়ে গেছে। আর রেডিয়াস এবং যে বিন্দুতে আমরা বের করবো, ধরলাম এখানে বের করবো, তাহলে এইখানে যদি বের করি, এর যে আর যে বিন্দুতে বের করবো ইকুয়াল টু ক্যাপিটাল আর বসাতে পারি। তাহলে আমরা পরিবের পৃষ্ঠে যদি বলে, তাহলে আমরা পরিবের পৃষ্ঠে এটা কখন হচ্ছে? আর গ্রেটার দেন কখন হচ্ছে? আর এর থেকে যখন আর ইকুয়াল টু আর হয়ে যাবে, আর ইকুয়াল টু আর, তখন কি হবে? একই হবে, ই ইকুয়াল টু কে কিউ বাই কি হবে? আর এর জায়গায় কি বসবে? ক্যাপিটাল আর স্কয়ার। বোঝাতে পারলাম কি আমি? এইভাবে আমরা পরিবের পৃষ্ঠে তিন জায়গায় পরিবেশগুলোকে আমরা প্রথমে বের করলাম হলো বাইরের বিন্দুতে, ভিতরের বিন্দুতে এবং কোথায়? পরিবেশ পৃষ্ঠে। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে আমরা গাউসিয়ান উপপাদ্য ইউজ করে একটা পরিবাহী গোলকের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র আমরা খুব সহজেই বের করে নিতে পারি। আর একটা অ্যাপ্লিকেশন আমরা দেখবো, ঠিক আছে? আর একটা অ্যাপ্লিকেশন দেখি। একটা লম্বা তার নেই, কি নেই? এমনি একটা অসীম দৈর্ঘ্যের তার নেই, কি নেই? অসীম দৈর্ঘ্যের আমি একটা তার নিচ্ছি, তারও দেখি শেপ আছে কিনা, শেপ আছে কিনা, লম্বা শেপের কোনো জায়গা নেই এখান থেকে, আছে কিনা? নেই, নেই, এরকম নেই। আচ্ছা যাই হোক, আমি ধরে নিলাম এখানে কি করলাম আমি, আচ্ছা এই জায়গাটা ক্লিন করে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি কি করলাম, একটা অসীম দৈর্ঘ্যের একটা তার নিলাম, অসীম দৈর্ঘ্যের তার, যার মধ্যে প্লাস কিউ কিউ আধান বন্টিত করা আছে। কিউ আছে, এর মধ্যে কিউ আধান বন্টন করে দেওয়া আছে। এদের মধ্যে কি আছে? কিউ আধান বন্টন করা আছে, কিউ আধান বন্টন করা আছে এদের মধ্যে। আচ্ছা রৈখিক, যেহেতু তারটা যেহেতু রৈখিক, রৈখিক তারের ক্ষেত্রে এই আধানটা কি একটা জায়গায় আছে? একটা জায়গায় সব জায়গায় বিস্তৃত আছে। তাহলে এর জন্য আমরা কি বলবো? রৈখিক ঘনত্ব। রৈখিক ঘনত্ব মানে রৈখিক ঘনত্বকে আমরা ল্যামডা দ্বারা বের করি। কি দ্বারা? ল্যামডা। ল্যামডা মানে কি? কিউ বাই এল। কিউ বাই কি হবে? এল। মানে আধান বাই দৈর্ঘ্য, আধান বাই দৈর্ঘ্য। এবার দেখো এই যে অসীম দৈর্ঘ্যের তার বা লম্বা তার, একটা তার আছে, এর মধ্য দিয়ে, এর মধ্যে আধান কত? কিউ আধান। এর মধ্যে কত আছে? কিউ আধান। আচ্ছা এই দেখো, এখানে যদি আমি গাউসের উপপাদ্য ইউজ করতে যাই, তাহলে আমার সবার প্রথমে কি আধানগুলোকে কিসে আনা লাগবে? বদ্ধ তলের ভিতরে আনা লাগবে। তাহলে বদ্ধ তলের ভিতরে আমরা কিভাবে নিয়ে আসবো? এখানে বদ্ধ তলের ভিতরে আমি কিভাবে নিয়ে আসবো? দেখো, যদি আমি এই অসীম দৈর্ঘ্যের তারটার কথা ভাবি, তারটার কথা ভাবি, তাহলে আমাকে এমন একটা তল কল্পনা করে দিতে লাগবে যেটা গাউসীয় তল, যার ফলে এই তলটা কল্পনা করার ফলে কি হবে? সেখানে কি তড়িৎ আধানগুলো কি বদ্ধতলের ভিতরে আসবে এবং তড়িৎ ইলেকট্রিক ফিল্ড আসবে, তড়িৎ বলরেখা চারিদিক থেকে সমানভাবে বেরোবে। যেখানে তড়িৎ বলরেখা কি হবে? সমান হবে ইলেকট্রিক ফিল্ড। তাহলে বোঝা গেল ওটা অসীম দৈর্ঘ্যের তার। এই তারের জন্য আমরা কি করবো? ইলেকট্রিক ফিল্ড লাইন মানে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র বের করবো একটা সামনের বিন্দুতে। একটা তার আছে, লম্বা একটা তার, এই তারের চারপাশের বিন্দুতে আমরা কি করবো? নিকটবর্তী একটা কোনো একটা বিন্দুতে আমি কি করবো? তড়িৎ ক্ষেত্র বের করবো। কিভাবে করবো? গাউসের উপপাদ্য ইউজ করে। গাউসের উপপাদ্য ইউজ করতে গেলে সবার প্রথমে কি করতে লাগবে? আধানগুলোকে গাউসের তল, একটা তল কল্পনা করতে লাগবে, যে তলের কারণে আধানগুলো কি ওই ওই তলের ভিতরে চলে আসবে। কারণ গাউসের উপপাদ্য তখনই অ্যাপ্লিকেবল যখন আধানগুলো কি বদ্ধ তলের ভিতরে থাকে। তাহলে বদ্ধ তল, আমি একটা কি করি? একটা সিলিন্ডার কল্পনা করি। দেখো সিলিন্ডার কল্পনা করলে আধানগুলো দেখো এর ভিতরে চলে আসবে। কোথায় চলে আসবে? সিলিন্ডার কল্পনা করলাম। আচ্ছা বেশি হয়ে গেল, ছোট করে নিলাম এটা।
ছোট সিলিন্ডার করে নিলাম, ঠিক আছে, সিলিন্ডার কল্পনা করে নিলাম, একটু বড় করে নিই নাকি, বড় করে নিচ্ছি একটু। আচ্ছা দেখি, একটা সিলিন্ডার কল্পনা করি, সিলিন্ডার। আচ্ছা দেখি এটা আসে কিনা, আসছে না আসছে না আসছে না। আচ্ছা আরেকটা নিচ্ছি, আমার ছোটটাই নিচ্ছি। আচ্ছা এটা নিচ্ছি আমি, এটা কি করি আমি, সিলিন্ডার কল্পনা করে নিচ্ছি। আচ্ছা সিলিন্ডার, তাহলে এই তলের ভিতরে কি চলে আসলো, দেখো সিলিন্ডার কল্পনা, সিলিন্ডার টাইপের কল্পনা করার ফলে কি হচ্ছে, এই চোঙ তল কল্পনা করার ফলে আধানগুলো কি এই তলের ভিতরে আসে আর চলে আসছে, আসছে কিনা। এখন আমরা গাউসের উপপাদ্য ইউজ করতে পারি, কারণ এই আধানগুলোর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, বাইরের দিকে বেরিয়ে যাবে, বলেছি আগেই বলেছি। তড়িৎ ক্ষেত্র পজিটিভ হলে তড়িৎ বলরেখা কি হয়, বাইরের দিকে বেরিয়ে যায়, তাহলে তড়িৎ বলরেখা এখানে এইটার জন্য কি হবে, কোন দিকে যাবে, প্রত্যেকের জন্য কি হবে, প্লাস থেকে দূরে সরে যাবে, কোন দিকে যাবে, দূরে সরে যাবে। এইদিকে কোন দিকে যাবে, এইদিকে দূরে সরে যাবে, তাহলে দূরে সরে যাবে, ঠিক আছে। তড়িৎ বলরেখা বাইরের দিকে যাবে, কোন দিকে যাবে, বাইরের দিকে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার দেখো এই যে সিলিন্ডারটা কল্পনা করলাম, এর রেডিয়াস ধরলাম কত, এর রেডিয়াস ধরলাম হলো স্মল আর, কি ধরলাম, এর রেডিয়াস ধরলাম কি স্মল আর, কি ধরলাম এর স্মল আর, ঠিক আছে। এবার দেখো আমি এইখানে কয়টা তল পাচ্ছি, তড়িৎ বলরেখাটা বোঝা গেছে, আমি তড়িৎ বলরেখার জায়গাটা একটু মুছে দিচ্ছি, তড়িৎ বলরেখার জায়গাটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা তড়িৎ বলরেখার জায়গাটাও আছে না, আর আন্ডু হচ্ছে না, দেখো। আচ্ছা দেখো, তাহলে আমি এর রেডিয়াস ধরলাম কত, স্মল আর, কি ধরলাম। এবার দেখো আমরা তড়িৎ ফ্লাক্স মানে কি, আমরা জানি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ভেক্টর ইনটু ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট, এই তো সিম্পল হিসাব, ঠিক আছে। দেখো প্রথম কথা, দেখো ইলেকট্রিক ফিল্ড লাইন চারিদিকে সমান। আচ্ছা দেখো এইখানে আমার কয়টা তল আছে, এখানে আমার কয়টা তল আছে, তিনটা তল আছে কিন্তু, দেখো তাহলে মোট যে তড়িৎ ফ্লাক্স, এই তলটার নাম দিলাম হলো S1, এইটার তল নাম দিলাম হলো S2, এবং কার্ভ একটা আছে, কার্ভ, কার্ভ তলটার নাম দিলাম হলো S, কি দিলাম, এর নাম দিলাম হলো, এই কার্ভ তলটার নাম দিলাম হলো S3, কি দিলাম, S3। তাহলে আমি যদি তড়িৎ ফ্লাক্স পাই, তড়িৎ ফ্লাক্স যদি পাই, তাহলে কয়টা তলের জন্য পাবো, তিনটা তলের জন্য পাবো, বোঝা গেল কি। তাহলে আমি এই তড়িৎ ফ্লাক্স একটা লিখতে পারবো না এখন আর, তাহলে কটা লিখবো, একটার জন্য S1 ই ডট ডিএস, S1 তলের জন্য, এই তলের জন্য পাবো তড়িৎ ফ্লাক্স। আচ্ছা প্লাস কি লিখবো, S2 ই ডট ডিএস ভেক্টর প্লাস, এটাকে S2 তলের জন্য পাবো। নেক্সট কি লিখতে পারি এটাকে, তাহলে S3 ই ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কি লিখবো, কিউ বাই এপসাইলন নট, লিখতেই পারি এখন। আচ্ছা আধানটা কি হবে, কিউ এনক্লোজ, অবশ্যই কি হতে হবে, আধান কি থাকবে, বদ্ধ তলের মধ্যে থাকবে। দেখো এবার দেখো আমি যদি এখানে এই তলের জন্য একটা ক্ষুদ্র তল কল্পনা ডিএস কল্পনা করি, ডিএস এর আর ডিএস এর ভেক্টর কোন দিকে হবে, ডিএস লম্ব ক্ষেত্র ভেক্টর সবসময় কোন দিকে হয়, তলের সঙ্গে লম্ব, এই তলের সঙ্গে লম্ব, মানে ডিএস ভেক্টর কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে। তার মানে ডিএস এবং ইর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, থিটা কত হলো 90 ডিগ্রি। তাহলে এই যে S1 তলের জন্য কি আমি তড়িৎ ফ্লাক্স পাবো, পাবো কি S1 তলের জন্য কি পাবো, আমি পাবো না। তাহলে ই ডট ডিএস তার মানে কি হয়ে যাবে, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত, 0। বোঝাতে পারলাম কি, আমি আমি বোঝাতে পেরেছি। আচ্ছা তাহলে এই তলের জন্য আমি কি বলবো, মোট যে তড়িৎ ফ্লাক্স কি হবে, 0, কারণ এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তার মানে এই উপরের যে তল তার জন্য আমরা কোনো তড়িৎ ফ্লাক্স পাবো না। তার মানে এখানে যদি আমি ই ডট ডিএস cos 90 ডিগ্রি বসাই, তাহলে এই তলের জন্য আমরা কোনো তড়িৎ ফ্লাক্স পাবো না। ঠিক একইভাবে নিচের তলের ডিএস যদি কল্পনা করি, ডিএস কোন দিকে কাজ করবে, ডিএস কাজ করবে নিচের দিকে, ডিএস কোন দিকে কাজ করবে, নিচের দিকে, কারণ এই তলের লম্ব ভেক্টর কোন দিকে, এইদিকে। আমি প্রথমেই বলেছি যে এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে সবসময় কাজ করে, ডিএস কোন দিকে কাজ করে সবসময়, যে তলে থাকবে তার লম্ব বরাবর দিয়ে এইদিকে। ই কোন দিকে, ই এইদিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই তলের জন্য আমরা কি মোট তড়িৎ ফ্লাক্স কি পাবো, 0 পাবো, মোট তড়িৎ ফ্লাক্স কি পাবো, 0 পাবো। তাহলে থাকলো কি, দেখো এবার এই তলের কথা বলি, এখানে যদি একটা ক্ষুদ্র ডিএস কল্পনা করি, ডিএস এর ভেক্টর লম্ব এই তলে থেকে লম্ব, তাহলে এই দিকে হবে, ডিএস হলো এই দিকে, দেখো ডিএস কোন দিকে, এই দিকে, ইও কোন দিকে কাজ করছে, দেখো ইও এই দিকে কাজ করছে, ইও এই দিকে কাজ করছে। তাহলে ই এবং ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তার মানে এই তলের জন্য শুধু কার একটা তার নিলাম, তার চারপাশের বিন্দুতে সিলিন্ডারের যে কার্ভ সারফেসটা থাকে তার জন্য আমি কি পাবো,
তড়িৎ ফ্লাক্স পাবো। তাহলে কোন তলের জন্য তড়িৎ ফ্লাক্স পাবো? শুধুমাত্র কার্ভ সারফেসের জন্য আমি কি পাবো? তড়িৎ ফ্লাক্স পাবো। তাহলে এই তলটা কি আসবে বলো? ই ডট ডিএস ভেক্টর। এই যে এই জায়গাটাকে আমি কি লিখতে পারি? তাহলে শুধু এই ভেক্টরটার জন্য পাবো। তাহলে বইয়ে এটা থাকে না, তাহলে আমি এটাকে শুধু একটা সারফেসের জন্য থাকবে, তাহলে এইটাকে S3 টাকেই আমি শুধু দিয়ে দিলাম এস, টোটাল সার্ভে হয়ে গেল। তাহলে ই ডট ডিএস ভেক্টর হয়ে গেল। আচ্ছা, তাহলে কিউ এনক্লোজ বাই অ্যাপসাইলন নট শুধু S3 এর জন্য পাইলাম। এটা আবার বোঝো নাই, শুধু S3 এর জন্য পাইলাম, আমি এটাকে S3 থেকে এস দিলাম। টোটাল যেহেতু একটা দলের জন্য পাবো, তাই একটা দলকে S3 কেই আমরা কি দিলাম? এস নাম দিলাম। বোঝা গেল? S3 কে কি নাম দিলাম আমি? এস নাম দিলাম। কি নাম দিলাম? আচ্ছা, কি নাম দিলাম আমি এটা? আচ্ছা, দেখো এটাকেই নাম দিলাম হলো এস। এই মানে এস মানে S3, আলাদা বোঝো না। টোটাল সার্ফেসে একটার জন্য পাবো তোর ফ্লাক্স, তাই এটাকে নাম দিলাম S3। কি নাম দিলাম এটা? আচ্ছা, এটার নাম দিলাম আমি, আচ্ছা S3 ধরে থাকি না, কোনো অসুবিধা নেই আমার, আমার তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, S3। আচ্ছা, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে আমি কি লিখবো? এখানে দেখো, আমি এখানে লিখবো ই ডট ডিএস, কি লিখবো? কস 0 ডিগ্রি কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। তাহলে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে ই তো চারিদিক দিয়ে সমান, ই তো কনস্ট্যান্ট, তাহলে ই কোথায় চলে আসবে? ই তো চলে আসবে বাইরে। থাকলো কত? ডিএস। কি থাকলো? থাকলো হলো ডিএস ইকুয়াল টু কি থাকলো? কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। আচ্ছা, যেহেতু রৈখিক তার, তাহলে আমরা আমরা আগেই বলেছিলাম এক মিনিট দেখ, ক্লিন হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক। আচ্ছা, দেখি কোথায় গেল। আচ্ছা, এখানে কি বলেছিলাম? আচ্ছা, এটা তো হয়ে গেল। এখানে বলেছিলাম কিউ বাই এন। তাহলে টোটাল আধান কিউ এনক্লোজের জায়গায় আমি কি বস্তু বসাতে পারি? ল্যামডা ইন্টু এল। টোটাল লেন্থ, যদি সিলিন্ডারের লেন্থ ধরলাম এল, টোটাল লেন্থ এল। আচ্ছা, ল্যামডা ইন্টু এল লিখতে পারি। সিলিন্ডারের লেন্থ ধরলাম কত? এল ধরলাম, ঠিক আছে। তাহলে কিউ এনক্লোজের জায়গায় কি বসাবো? ল্যামডা ডট এল বসাতে পারি। আচ্ছা, যদি আমি এইটাকে এইভাবে লিখি, এই যে লিখছি, তাহলে এটাকে লিখছি দেখো ই। এবার দেখো এই যে ডিএস, এটা হলো ক্ষুদ্র পোর্শনের জন্য। আমার দরকার কি? টোটাল সিলিন্ডারের জন্য। এটা ক্ষুদ্র। টোটাল সিলিন্ডারের ক্ষেত্রফল দরকার। টোটালটার জন্য তো আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করছি। ইন্টিগ্রেশন যদি ব্যবহার করতে, টোটাল ক্ষেত্রফল, সিলিন্ডারের টোটাল ক্ষেত্রফল কি হয়? 2 পাই আর এল। তাহলে এখানে কি বসাবো? ডিএস এর জায়গায় আমি এই জায়গাটাতে আমি কি বসাতে পারি? টোটালটার জায়গায় 2 পাই আর এল, কারণ এর রেডিয়াস কত আর, লেন্থ কত এল। তাহলে এখানে কি বসাবো? ই ডট 2 পাই আর এল। এখানে কিউ এনক্লোজের জায়গায় কি বসাবো? ল্যামডা ডট এল বাই কি বসাবো? অ্যাপসাইলন নট। আচ্ছা, এখান থেকে দেখো এই এল কেটে গেল। তাহলে ই ইকুয়াল টু কি থাকলো? ই ইকুয়াল টু থাকলো হলো ল্যামডা। কি থাকলো? উপরে থাকলো ল্যামডা, আর নিচে কি থাকলো? 2 পাই এপসাইলন নট। কি থাকলো? আর এটাকে বোঝা গেল কি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো তো, ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইকুয়াল, এটা উপরে লিখলাম 2 ল্যামডা বাই কি লিখলাম এখানে আর। দেখো উপরে 2 দিয়ে গুণ করলাম, নিচে 2 দিয়ে গুণ করলাম, 2 2 কত হলে 4। তাহলে এটাকেই আমরা লিখতে পারি ই ইকুয়াল টু কি লিখবো? এই 1/4 কে আমরা কি লিখি? কে। তাহলে এটা কি লিখবো? কে 2 ল্যামডা বাই আর। আমি এটাকে এইভাবে লিখছি, এইদিকে লিখছি। কোন দিকে লিখছি? এইদিকে লিখছি। আমি মুছে দিয়ে ওটাকে এইদিকে লিখছি। আচ্ছা, এটাকে আমি এইদিকে লিখছি। কোন দিকে লিখছি? এইদিকে লিখছি। তাই আমরা ই ইকুয়াল টু কি পেলাম? ই ইকুয়াল টু পেলাম কি পেলাম? ই ইকুয়াল টু পেলাম হলো কি পেলাম? 1/4 কে লিখলাম। তাহলে আমি 2 কে ল্যামডা বাই কি হবে? আর। তাহলে আমি একটা অসীম দৈর্ঘ্যের বা লম্বা তারের জন্য তড়িৎ ক্ষেত্র আমরা খুব সহজেই বের করে নিতে পারলাম গাউসের উপপাদ্য ব্যবহার করে। আশা করি তাহলে আমরা দুটো জিনিস বের করলাম। একটা কার মাধ্যমে? একটা গলীয় পরিবাহী আর পরিবাহী গোলকের জন্য বের করলাম একটা অসীম দৈর্ঘ্যের তার, তার মধ্যে আধান আছে ল্যামডা। আচ্ছা, আধান দেওয়া আছে, তার আধান ঘনত্ব দেওয়া আছে ল্যামডা। সেখান থেকে আমরা পেয়ে যাবো এটা। এইভাবে আমরা এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে লাগবে, এবং অঙ্ক খুব ইজিলি তোমরা এইটার উপরে করতে পারবে যদি এই ফর্মুলা মনে রাখো। প্রথম কথা হলো, যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে তোমাকে
প্রথম কথা হলো যে জিনিসটা জানতে হয় সেই জিনিসটা তোমাকে জানতেই হবে। দ্বিতীয় কথা ফর্মুলা, ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তুমি পরীক্ষার হলে গিয়ে এত ক্যালকুলেশন তো করতে পারবে না, তুমি পারবে মনে রাখতে গেলে এইটা পারবে। তাহলে 2-4টা অঙ্ক করলে এই ফর্মুলা অটোমেটিকলি মনে হবে। ইকুয়াল টু 2k ল্যামডা বাই আর, লম্বা তারের জন্য অসীম দৈর্ঘ্যের তারের জন্য কি আর 2k ল্যামডা বাই আর, এটা আরামসে পাবো। বোঝা গেল? নেক্সট আর একটা অ্যাপ্লিকেশন, দুটো অ্যাপ্লিকেশন হয়ে গেল, একটা গলীয় পরিবেশের জন্য হয়ে গেল, আর একটা কার জন্য হলো, অসীম দৈর্ঘ্যের তারের জন্য হয়ে গেল। একটা পাতলা শীট নেই কিনে, একটা পাতলা শীট নেই। নেক্সট পেজ, নেক্সট পেজ, নেক্সট পেজ। পাতলা শীট, আচ্ছা পাতলা শীট। আচ্ছা একটা অসীম দৈর্ঘ্যের একটা পাতলা শীট নেই কিনে, একটা পাতলা শীট নেই। আচ্ছা পাতলা শীটের কোনো শেপ আছে নাকি দেখি, দেখি শেপ আছে কিনা। পাতলা শীটের তো শেপ নেই মনে হয়, পাতলা শীটের শীট নেই, শেপ নেই। আচ্ছা আমরা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা পাতলা শীটের মধ্যে একটা পাতলা শীট নিলাম, আমার ক্লিন করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, একটা পাতলা শীট নিলাম, একটা পাতলা শীট নিলাম, যার মধ্যে কি আছে আধান বন্টন করা আছে। এর মধ্যে কি আছে আধান বন্টন করা আছে। কি আছে আধান, এর মধ্যে আধান বন্টন করা আছে। কোন কালার নেব? আচ্ছা এই কালারটা নিচ্ছি, ঠিক আছে। এক মিনিট বলে দাও। রাইট, রাইট কালার নিচ্ছি, এই কালারটা নিচ্ছি। এর মধ্যে আধান কি আছে সেটা দেখবো আমরা। এর মধ্যে ধরলাম কিউ আধান, এটা তো গন্ডগোল হয়ে গেল। এক মিনিট, আচ্ছা এর মধ্যে কি আছে আধান নাম আছে, এর মধ্যে আছে শীট আছে, তার মধ্যে কি আছে ধরে নিলাম কি পরিমাণ আধান আছে। এবং এর তলমাত্রিক ঘনত্ব কত দেওয়া আছে, ওই আগের মতো। আগেরটা ছিল কি, যেহেতু লেন ছিল তাই ওটাকে রৈখিক ঘনত্ব বলেছে, এটাকে কি বলবো তলমাত্রিক ঘনত্ব। কি বলবো এটাকে তলমাত্রিক ঘনত্ব। এর তলমাত্রিক ঘনত্ব আমরা কি হয় তোমাদের জেনে রাখবে কি হবে। আগেরটা ছিল ল্যামডা, ল্যামডা মানে ছিল কি রৈখিক ঘনত্ব ছিল ল্যামডা কিউ বাই কি হবে এল ছিল। এটা কি হবে, এটা তলমাত্রিক ঘনত্ব। এখানেও কি হবে কিউ বাই, এখানে তো আর লেন্থ নেই, এখানে কি আছে এরিয়া, তাই এখানে কি বসাবো ই। তাহলে আমরা লিখতে পারি তলমাত্রিক ঘনত্ব ইজ ইকুয়াল টু কিউ বাই ই। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা দেখো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, তাহলে এটা আমাদের মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, এই দেখো তাহলে এটাকে এদিকে লিখি, তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু আমরা লিখতে পারি এর এরিয়া ধরলাম কত এ, টোটাল এরিয়া কত ধরলাম এ। আচ্ছা এগেইন এটা পাতলা শীট, এরকম পাতলা শীট ধরে নিলাম, এটা একটা পাতলা শীট। পাতলা শীটের জন্য আমাকে কি করতে লাগবে, তড়িৎ ক্ষেত্র বের করতে হলে সামনে এবং পিছনে বিন্দু এইদিকেও বের করবো, এইদিকে বের করবো। তাহলে আমি কি করবো, এখানে একটা কি করবো পিল বক্স, ওষুধের বক্স গুলো ছোট ছোট ওষুধের বক্স, এরকম একটা পিল বক্স নিয়ে নেবো। কি নেবো, একটা পিল বক্স নিয়ে নেবো। কি নিয়ে নেবো পিল বক্স। তাহলে দেখো এখানে নিলাম, এইদিকে একটা পিল বক্স, এইদিকে একটা পিল বক্স। বোঝা গেল? আচ্ছা দেখো পিল বক্সের টাইপে নিলাম। আচ্ছা আচ্ছা এখানে কটা তল হলো সেটা আগে বলো। এই পিল বক্স নেওয়ার ফলে কি হচ্ছে দেখো, এর আধানগুলো এই পিল বক্সের ভিতরে চলে আসছে। আচ্ছা ছোট্ট একটা পিল বক্স। আচ্ছা দেখো এখানে তল কটা হলো, এর জন্য একটা আসলো, এইখানে একটা আসলো, এটা কি আসলো S1, এটা কি আসলো এখানে এক মিনিট, এটা কি আসলো, এটা আসলো এস, এর নাম দিলাম S1, এটার নাম দিলাম কি S2। আর যেটা কার্ভ সারফেস, কার্ভ সারফেস সেটার নাম দিলাম কি S3। কি দিলাম S3, কোনো অসুবিধা নেই। S1 S2 S3। আমরা দেখো তাহলে তড়িৎ ফ্লাক্স পাবো আমরা কি জানি ই ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কি লিখবো আমরা কিউ এনক্লোজ বাই কি লিখবো এপসাইলন নট। একদম সিম্পলি হিসাব, সিম্পল হিসাব, ঠিক আছে। আচ্ছা এখানে কটা দল, তিনটা দল, তিনটা দলের জন্য পাবো, তাহলে লিখবো সরাসরি তিনটা দলের জন্য লিখি। এই দলের জন্য প্রথমে করলাম S1 দলের জন্য কি লিখবো ই ডট ডিএস ভেক্টর প্লাস কি আসবে, এই দলে S2 জন্য দিলাম S2, এটা S1, তাহলে S2 কি দিলাম ই ডট ডিএস ভেক্টর। আচ্ছা প্লাস S3 কি হবে ই ডট ডিএস ভেক্টর কিউ এনক্লোজ বাই কি আসবে অ্যাপসাইলন নট। এটা তো কোনো অসুবিধা নেই, এটাতে কোনো অসুবিধা থাকার কথা নয়। আচ্ছা S2টাকে আমি এদিকে দিয়ে দিচ্ছি, আচ্ছা S2টাকে আমি দিয়েছি এদিকে S2। আচ্ছা এবার দেখো প্রথমে একটা কি ডিএস ভেক্টর, ডিএস কি ডিএস ভেক্টর কোন দিকে কাজ করে তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর। আচ্ছা এই তলের দেখো লম্ব বরাবর কাজ করবে, এখান থেকে শীটের এই যে শীট এর মধ্যে আধান আছে, তো তড়িৎ বলটা কি হবে, এখানে যে আধান থাকে এইদিকে বাইরের দিকে কাজ করে, এদিকে কাজ করে, এদিকে কাজ করে, এদিকে কাজ করে, এটার ক্ষেত্রে এদিকে কাজ করে, এদিকে কাজ করে, এর তড়িৎ বলটা কোন দিকে কাজ করে এদিকে এইদিকে। আচ্ছা দেখো এবার দেখো এখানে
এক মিনিট। আচ্ছা দেখো এইখানে দেখো, এবার দেখো এই যে তলটা দিলাম এর জন্য ডিএস দিলাম, ডিএস কোন দিকে? এইদিকে কাজ করছে। ই কোন দিকে? এর জন্য এইদিকে কাজ করবে। তাহলে ই এবং ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, না 90 ডিগ্রি হলো 0 ডিগ্রি। ইও এইদিকে কাজ করছে, ডিএস এখানেও যদি ডিএস ধরি এর লম্ব কোন দিকে? এইদিকে হবে। তাহলে ডিএস এইদিকে কাজ করছে, ইও কোন দিকে কাজ করছে? এইদিকে। তাহলে এর জন্য পাবো আমরা, তো এই তলটার জন্য পাবো S1 এর জন্য তড়িৎ ফ্লাক্স পাবো, S2 এর জন্য তড়িৎ ফ্লাক্স পাবো। তার মানে এই দুটো। আর এইখানে যদি আমরা ডিএস কল্পনা করি, ডিএস কোন দিকে কাজ করবে? উপরের দিকে। আর তড়িৎ বলটা কোন দিকে কাজ করছে? এইদিকে কাজ করছে। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে এখানে তড়িৎ ফ্লাক্স কি আসবে? 0 আসবে। তাহলে এই যে S3 এর জন্য আমরা তড়িৎ ফ্লাক্স কি পাবো? 0 পাবো। কি পাবো? 0 পাবো। আচ্ছা তাহলে এই দুটোর জন্য পাবো আমরা তড়িৎ ফ্লাক্স, তাহলে আমি লিখবো এইটার জন্য পাবো। দেখো এবার দেখো তড়িৎ ফ্লাক্স এর যে ডিএস, আমি যদি দেখো দুইটার ক্ষেত্রে দেখো ই তো সমান, ই তো যদি ওই তলটা ধরি ই তো সমান হতে লাগবে। এইদিকে যতগুলো বেরোচ্ছে বলটা ওইদিকেও তো একই হবে। তাহলে ই কি হবে? সমান। তাহলে ইটাকে আমি কনস্ট্যান্ট নিয়ে নিলাম, ইটাকে বের করে নিলাম, বের করে নিলাম। আচ্ছা দেখো, আচ্ছা দেখো ইটাকে বের করে নিলাম আমি, থাকলো কি? আচ্ছা S1 ডিএস প্লাস S2 ডিএস, এটাকে আমি কি করলাম? ব্র্যাকেটে নিয়ে নিলাম। আচ্ছা ইকুয়াল টু, এত বেশি বড় ব্র্যাকেট নিয়ে ফেললাম আমি। আচ্ছা বেশি বড় ব্র্যাকেট নিয়ে লাভ নেই, আমরা ছোট ব্র্যাকেট। ইকুয়াল টু কি আসবে? কিউ এনক্লোজ বাই কি আসবে? এপসাইলন নট। কিউ এনক্লোজ বাই এপসাইলন নট আসলো। এবার দেখো এর যে এটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন, ক্ষুদ্র জায়গার জন্য দিয়েছে। দেখো এর যে ক্ষেত্রফল, এর যে ক্ষেত্রফল দুটো সমান। তাহলে আমি এই যে ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল সমান, কারণ দেখো এর পিলবক্স নিয়েছি, এর ক্ষেত্রফল সমান। তাহলে দুটোর ক্ষেত্রে আমি একটাই লিখতে পারি, আমরা পারি কি পারি না? দুটোর ক্ষেত্রে আমি লিখলাম হলো একবার লিখলাম 2E S1 DS ইকুয়াল টু কি লিখবো? কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। বোঝা গেল কি? বোঝা গেল কিউ এনক্লোজ বাই এপসাইলন নট? বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি, না বুঝলে বলবে। আচ্ছা এটা কি আসলো? কি আসলো? কিউ এনক্লোজ বাই অ্যাপসাইলন নট হয়ে গেল। আচ্ছা ডিএস, ডিএস দেখো, এবার দেখো এই যে ডিএস হলো ক্ষুদ্র অংশ, টোটালটার এরিয়া কত? ক্ষুদ্র অংশের এরিয়া হলো কত? এটা পয়েন্ট অফ কন্টাক্ট ধরেছিলাম কত? ডিএস ধরলাম। তাহলে এই যে ক্ষুদ্র অংশ, টোটালটার এরিয়া কত হবে? টোটালটার এরিয়া কত নিয়েছিলাম? টোটালটার এরিয়া নিয়েছিলাম এ। তাহলে এই টোটালটার ইন্ডিকেশন কি আসবে? তাহলে এ আসবে। টোটালটার জন্য বের করবো, তাহলে কি আসবে? টোটালটা 2E কি আসবে? এই টোটালটার জন্য কি আসবে? এ চলে আসলো। এইদিকে দেখো কিউ ইনক্লোজ মানে কি লিখতে পারি? কিউ মানে আমরা একটু আগে দেখলাম তলমাত্রে ঘনত্ব সিগমা মানে কিউ বাই এ। তাহলে কিউ মানে কি হবে বলো? সিগমা ইন্টু এ, কিউ এনক্লোজ। তাহলে এখানে লিখবো কি? সিগমা ইন্টু কি লিখবো? টোটাল এরিয়া কত এখানে? টোটাল এরিয়া হলো সিগমা, এক মিনিট, সিগমা ডট এ বাই এপসাইলন নট হয়ে গেল। এবার দেখো এইখানে, এইখানে দেখো এই এ কেটে গেল। তাহলে ই ইকুয়াল টু কি থাকলো? ই ইকুয়াল টু থাকলো আমার হলো, ই ইকুয়াল টু কি থাকলো? উপরে থাকলো সিগমা, নিচে থাকলো 2 এপসাইলন নট। তার মানে একটা পাতলা শীটের সামনের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে? সিগমা বাই 2 এপসাইলন নট। কি হবে? সিগমা বাই 2 এপসাইলন নট। আশা করি বোঝাতে পারছি। তাহলে এই পাতলা শীটের সামনের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে? ই ইজ ইকুয়াল টু কি হবে? সিগমা বাই 2 এপসাইলন নট। এবার দেখো পজিটিভ আধান থাকলে দূরে যাবে, ইলেকট্রিক ফিল্ড দূরে যাচ্ছে। একটা জাস্ট একটা ফর্মুলা একটু তোমাদের একটা ইয়ে করে, এটা বোঝা গেছে? আশা করি এটা বোঝা গেছে। ই ইজ ইকুয়াল টু কি? সিগমা বাই 2। তাহলে প্রথম বললাম গলীয় পরিবাহের জন্য বাইরের বিন্দুতে হয় কে কিউ বাই ল্যাম্বডা আর, ওটা করলাম। তারপরে কি করলাম? ওই যে পরিবাহী গোলকের যেটা করলাম ওটা করলাম। বাইরের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করলাম, ভিতরের বিন্দুতে বের করলাম, পরিবাহী পৃষ্ঠ বের করলাম। তারপরে কি করলাম? একটা লম্বা পরিবাহী তার আছে, তার জন্য আমরা তড়িৎ ক্ষেত্র বের করলাম সামনের বিন্দুতে, এবং একটা পাতলা শীট নিলাম, তার জন্য আমরা তড়িৎ ক্ষেত্র বের করলাম। এবার আমরা কার জন্য বের করবো? এবার জন্য আমি একটা বের করার আগে আমরা একটা অঙ্ক করি দেখি, অঙ্ক করি একটা। আচ্ছা নেক্সট অঙ্ক। আচ্ছা অঙ্ক, এই ধরো এখানে একটা পাতলা শীট আছে। কি আছে? এইখানে একটা পাতলা শীট আছে, এখানে একটা পাতলা শীট আছে, ক্লিন করে দিই। আচ্ছা এটা কালার নেই, এইখানে একটা পাতলা শীট আছে। সেম এইখানেও একটা কি আছে?
পাতলা শীট আছে, কি আছে এখানে একটা পাতলা শীট আছে, যার তলমূর্তি ঘনত্ব কত, যার তলমূর্তি ঘনত্ব হলো সিগমা। ধরো প্রত্যেকটা আধান আছে কিউ আধান, কি আছে এর মধ্যে কিউ আধান আছে, এর মধ্যে কি আছে কিউ আধান আছে। আচ্ছা এর মধ্যে আছে হলো, এর মধ্যে প্লাস কিউ আধান আছে, কি আছে প্লাস কিউ আধান, এর মধ্যে আছে প্লাস কিউ আধান। এই শীট দুটির মধ্যবর্তী দূরত্ব ধরলাম এখানে, সদ্য শীট দুটির মধ্যবর্তী দূরত্ব ধরলাম এখানে, শীট দুটির মধ্যবর্তী দূরত্ব ধরলাম হলো আর, কি ধরলাম আর, এবং মাঝখানের বিন্দুতে এদের মধ্যবর্তী দূরত্ব কত আর, আমাকে মাঝখানের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে বললো। তাহলে তোমরা কিভাবে বের করবে? প্রথম কথা, এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাকে পাতলা শীটের ফর্মুলা জানতে হবে। আচ্ছা এবার ধরে নিলাম এদের মাঝখানের বিন্দু হলো টোটাল ডিস্টেন্স হলো আর, তাহলে এর অর্ধেক কত হবে r/2, এর অর্ধেক কত হবে r/2, হলো কি না r/2 r/2। এবার দেখো এই প্লাস আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ড লাইনটা হবে, এই প্লাস আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন করা, এর জন্য প্লাস প্লাস থাকলে কি হয়, প্লাস আধান থেকে তড়িৎ বলটা গিয়ে দূরে সরে যায়। তাহলে এই বিন্দুতে এই শীটের জন্য যদি বের করি, এর তড়িৎ বল রেখা কোন দিকে যাবে বলো, কোন দিকে যাবে বলো, কোন দিকে যাবে, তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে, এই দিকে হবে এই আধানের জন্য। কারণ এটার নাম দিলাম হলো, এর জন্য যেটা আসবে এটাকে আমি কি দেবো, এটার নাম দিলাম E1, কি দিলাম, এটা 1 তল, ঠিক আছে। এবার দেখো এটার জন্য দেখো, এবার দেখো এইখানে দেখো, এর জন্য দেখো, এর জন্য যদি আমি তড়িৎ ক্ষেত্র, এর ডিসটেন্স কত আর, আচ্ছা এর জন্য তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে, এই প্লাস প্লাস দেখলে দূরে সরে যাবে, তাহলে কোন দিকে যাবে, এই দিকে যাবে। তাহলে E2 কি দিলাম এটাকে E2, এটার নাম দিলাম 2। আচ্ছা দেখো তাহলে মোট ইলেকট্রিক ফিল্ড পাতলা শীটের জন্য ই কি হয় আমরা প্রত্যেকেই জানি, কি হয় সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড, একটা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আসবে এইদিকে, আর একটা কোন দিকে এইদিকে, নেট ইলেকট্রিক ফিল্ড হবে মাইনাস হবে। যদি এটাকে পজিটিভ ধরি, নেট ই নেট কি হবে তাহলে বলো, ই নেট ইকুয়াল টু কি হবে E1 মাইনাস কি হবে E2 হবে, হবে কি হবে না ই নেট। তাহলে দেখো E1 E2 এই শীটের দূরত্ব দেখো, এই শীট থেকে এর দূরত্ব যেখানে পাবে r/2, এই শীট থেকে r/2, কোনো অসুবিধা দূরত্বের সাথে কোনো ব্যাপার নেই। তাহলে E1 যদি বসাই সিগমা বাই 2 এপসাইলন, এর ক্ষেত্রেও সিগমা বাই 2, এর জন্য সিগমা বাই 2 এপসাইলন নট, এর জন্য সিগমা বাই 2। তাহলে E1 আর E2 এর মান যদি বসাই আমি, তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট কি আসবে মাইনাস সিগমা বাই কি আসবে 2 এপসাইলন নট। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র কত আসবে, এখানে 0 আসবে না, তাহলে মোট তড়িৎ ক্ষেত্র কত আসবে 0 আসবে। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি, না বলতে বললে বলবে। কারণ ডিরেকশন দেখো, এর জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন এইদিকে যাচ্ছে, এর জন্য তড়িৎ ক্ষেত্র লাইন কোন দিকে যাচ্ছে ওইদিকে, ডিরেকশন ওইদিকে, তাহলে এইটা হবে। আচ্ছা এইটা অঙ্ক করো দেখি, আচ্ছা এই অঙ্কটা করো দেখি। আচ্ছা আমি এইখানে একটা শীট দিলাম আর একটা শীট দিলাম, এবার এটাতে দিলাম, আচ্ছা এখানে একটা শীট দিলাম, আচ্ছা একই ধরনের শীট, একই ধরনের শীট। আচ্ছা কালার চেঞ্জ করি, এটা কি দেব মাইনাস দেবো, আচ্ছা এটাকে মাইনাস দিলাম, 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 আধান কি আছে মাইনাস কিউ আধান আছে, ঠিক আছে। এখানে আধানের পরিমাণ নেগেটিভ আধান, এর তলমধ্যে কত মাইনাস সিগমা, দেখো এখানে এখানে দিলাম প্লাস 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 প্লাস, এর মধ্যে আধান দিলাম প্লাস প্লাস। আশা করি বোঝাতে পারছি মনে হয়। আচ্ছা এর মাঝখানে বিন্দুতে এগেইন এদের মধ্যে দূরত্ব ধরলাম কত আর, মাঝখানে বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র বের করতে বললো, কি বের করতে বললো তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কি বের করবো, ই বের করবো, কি বের করবো ই বের করবো, ই কিভাবে বের করবো, দেখো মাইনাস কিউ আধান থাকলে এক মিনিট সরি সরি সরি, ই কোন দিকে হবে, আচ্ছা মাইনাস কিউ আধান থাকলে আমি বলেছি প্লাস কিউ আধান থাকলে তড়িৎ বলরেখা কি হবে দূরে সরে যাবে, মাইনাস থেকে তাহলে কি হবে কাছে আসো, ক্লোজ হবে অ্যাড্রেস দেখে কাছে আসো, তাহলে মাইনাস আধান, তাহলে এর ডিরেকশন কোন দিকে হবে বলো, এর ডিরেকশন কোন দিকে হবে, কি হলো না, আচ্ছা এর ডিরেকশন কোন দিকে হবে মাইনাস আধান, তাহলে এর ডিরেকশন কোন দিকে হবে এই দিকে হবে, এইটাকে 1 নম্বর প্লেট দিলাম, এর ডিরেকশন কি হবে E1 এই দিকে হবে। এবার প্লাস কিউ আধান, এর কি দিলাম প্লাস কিউ আধান, এই যে প্লাস কিউ আধানের জন্য প্লাস কিউ আধান দেখলে কি হবে দূরে সরে যাবে, তাহলে প্লাস কিউ আধান আছে, এর ডিরেকশন কোন দিকে হবে, এর নাম দিলে পার্টটার নাম দিলাম 2, তো এর ডিরেকশন কোন দিকে হবে এই দিকে হবে। তাহলে মোট যে ইলেকট্রিক ফিল্ড এইখানে হবে দুটোই দিকে একই দিকে, তাহলে ই নেট ইকুয়াল টু কি হবে বলো দেখি, ই নেট ইকুয়াল টু কি হবে এই দিকে যাচ্ছে, তাহলে E1 প্লাস E2। তাহলে দেখো আমরা পাতলা শীটের জন্য তড়িৎ ক্ষেত্র কি হয় সিগমা বাই 2 এপসাইলন নট, তাহলে আমি এখানে কি বসাবো
সিম্পলি, কারণ এর জন্য সিগমা বাই 2 এপসাইলন, এর জন্য সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে আমরা একবারই লিখতে পারি, এখানে দেখো সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে কি আসবে 2 সিগমা বাই কি আসবে 2 এপসাইলন নট। তাহলে কি আসবে এখানে সিগমা বাই এপসাইলন নট। বুঝতে পারলে কি, আগেরটা কি ছিল, দুটোই পজিটিভ ছিল, এইখানে গেলে একটা পজিটিভ একটা নেগেটিভ। তাই তার ফলে আগেরটা দুটো পজিটিভ হওয়ার কারণে কি হচ্ছে, পজিটিভ আধান তাহলে ওটার জন্য দূরে যাচ্ছিল, আর ওই আধানের জন্য এটা দূরে যাচ্ছিল, তার জন্য আলটিমেটলি ক্যান্সেল হয়ে জিরো হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে একটা নেগেটিভ একটা পজিটিভ, তো নেগেটিভের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, এইদিকে, পজিটিভের জন্য এইদিকে যাচ্ছে। তো মোট তড়িৎ ক্ষেত্র কত, সিগমা বাই 2 এপসাইলন। এইভাবে আমরা সহজভাবে করতে পারি। ঠিক আছে, বোঝাতে পারলাম কি, বোঝাতে পারলাম, আশা করি বোঝাতে পেরেছি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তবেই অবশ্যই ক্লাসে শেয়ার করে দিবে। আমাদের এই কেরিয়ার জোনের যে চ্যানেল, সেটাকে সবার মধ্যে ছড়িয়ে দেবে এবং বেশি বেশি করে আমাদের ক্লাসে জয়েন করো তোমরা। আমরা ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করবো, এটা একদম তোমরা নিশ্চিত থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।